আজ আমি আপনাদেরকে বলবো আমার জীবনের এক ভয়ানক অভিজ্ঞতার কথা, যা ঘটেছিল এক মধ্যরাতে ট্রেনের ভেতরে। সেদিন ছিল ডিসেম্বরের ঠান্ডা রাত। আমি হাওড়া থেকে পুরুলিয়া যাচ্ছিলাম চক্রধর এক্সপ্রেসে। ট্রেন তখন প্রায় খালি। ঘড়িতে রাত 12টা পেরিয়ে 12:30 বাজতে চলেছে। সবাই তখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। শুধু ট্রেনের ছন্দময় শব্দটা কানে বাজছে। আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি দূরে একটা কালো ছায়া রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো মদ্যপ লোক হবে, কিন্তু ট্রেনটা যত এগোচ্ছে দেখি সে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এক ফোঁটাও নড়ছে না। এরপর ট্রেনটা সেই ছায়ার পাশ দিয়ে যেতেই এক আলোর ঝলকে আমি দেখলাম সাদা শাড়ি, লম্বা খোলা চুল আর চোখ দুটো জ্বলছে অদ্ভুত লাল আলোতে। এই ভয়ানক দৃশ্য দেখে আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলা থেকে একটুও শব্দ বার হলো না। এরপর ঠিক সেই সময়ই ট্রেনের ভেতরের আলোটা টিম টিম করে জ্বলতে জ্বলতে নিভে গেল। তারপরেই ট্রেনের ভেতরটা ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল। আমার পাশের সিটে তখন আর কেউ নেই, কিন্তু পেছন থেকে কানে এলো একটা হালকা ফিসফিসানি, রাহুল, তুই আবার ফিরলি? এরপর আমি ঘুরে তাকাতেই দেখলাম জানলার কাছে ভেসে উঠেছে সেই একই মুখ, সাদা ফ্যাকাশে, তার ঠোঁটে এক হিমশীতল হাসি। এরপর কি হয়েছিল আমার আর কিছুই মনে নেই। আমি আর কিছুই মনে করতে পারিনি। পরদিন সকালে চোখ খুলে দেখলাম আমি ট্রেনের মেঝেতে পড়ে আছি। চারপাশের যাত্রীরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। কেউ বলল আমি রাতভর নাকি নিজের সঙ্গে কথা বলছিলাম আর মাঝে মাঝে বোকার মতো হাসছিলাম। এরপর আজও মাঝরাতে ট্রেনের শব্দ শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ আমি জানি সেই রাতের যাত্রীটি এখনও রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে, এখনও আমার ফেরার অপেক্ষায় রয়েছে। সেই রাতটা আমি আজও ভুলতে পারলাম না। ডিসেম্বরের কনকনে ঠান্ডা, চক্রধর এক্সপ্রেসের জানলার পাশে বসে থাকা আমি আর সেই সাদা শাড়ির মুখটা। সেদিনের পর থেকে আমি ট্রেনে চড়তেই ভয় পেতাম। রাতে তো দূরের কথা, দিনের ট্রেনেও বুকের ভেতরে একটা ঠান্ডা বাতাস ঘুরে বেড়াতো। কিন্তু জীবন তো ভয়কে মানে না। চাকরির জন্য আমাকে আবার পুরুলিয়া যেতেই হলো। সেদিন সকাল থেকেই মনটা অদ্ভুত ভারী লাগছিল। মা বারবার বলেছিল, রাহুল, রাতে যাস না রে, কাল সকালে চলে যা। আমি হেসে বলেছিলাম, এইসব ভূত টুত কিছু হয় না মা, সব মাথার ভেতরের ব্যাপার। কিন্তু মায়ের চোখের চিন্তা যেন আগেই সব বুঝে ফেলেছিল। রাত 10টার ট্রেন, স্টেশনটা তখন প্রায় ফাঁকা, কুয়াশার চাদরে ঢাকা প্ল্যাটফর্ম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমার শরীরটা সেই হাওয়াতে কেঁপে উঠল। টিকিট কাটার সময় কানে এলো কারো ফিসফিসানি, চক্রধর এক্সপ্রেসে যেও না। আমি ঘুরে তাকালাম, কিন্তু কই, সেখানে তো কেউ নেই, শুধু বাতাসে কাগজ উড়ছে। এরপর ট্রেনটা এলো ঠিক 10টা বেজে 20 মিনিটে। ইঞ্জিনের হুইসেল কেটে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম আমার সিটে। জানলার পাশে আগের মতোই বসলাম। অদ্ভুতভাবে সিট নাম্বারটা আগের সেই রাতের মতোই, D532। বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করতে লাগলো। প্রথম কয়েক ঘন্টা ঠিকঠাক কাটলো। ট্রেন হাওড়া ছেড়ে যখন বাঁকুড়ার দিকে ঢুকছে তখন হঠাৎ আলোটা নিভে গেল, ঠিক আগের মতোই। টিম টিম করে ওঠা আলোতে জানলার কাছে আবার একটা ছায়া দেখা দিল, আর সাথে সাথেই আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। কাছে হালকা ধোঁয়া জমেছে, আর তাতে কেউ লিখে যাচ্ছে একটা নাম, রাহুল। এরপর আমি চোখ বন্ধ করলাম। গলার কাছে যেন বরফের শিকল জড়িয়ে যাচ্ছে। কে কে ওখানে? আমি চিৎকার করলাম, কিন্তু আশেপাশে সবাই তখন ঘুমোচ্ছে, কেউ সাড়া দিল না। আর ঠিক তখনই
কানে আসলো একটা ক্ষীণ হাসির শব্দ। জানলার বাইরে তাকাতেই দেখি ট্রেনটা একটা নির্জন সেতুর উপর দিয়ে যাচ্ছে, নিচে অন্ধকার নদী। আর ঠিক মাঝরাতে ট্রেনের সামনের কামরায় একটা মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, খোলা চুল, মাথা সামান্য নিচু। এই দৃশ্য দেখে ভয়তে আমি উঠে দাঁড়ালাম। ভয় আর কৌতূহলের মিশ্র টানে যতই সামনে এগোচ্ছি বাতাস ঠান্ডা হতে লাগলো। কামরার ভিতর অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে পড়েছে, ধূপ আর পোড়া চুলের মতো। আমি সামনে পৌঁছে দেখলাম মহিলা মুখ তুলে তাকালেন, সেই একই মুখ, সেই একই চোখ। তিনি ফিসফিস করে বললেন, তুই আবার ফিরলি? আমি তোকে খুঁজছিলাম। আমার পা অবশ হয়ে গেল। কে তুমি? কাঁপা কাঁপা গলায় আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি মীরা। এই ট্রেনেই আমার মৃত্যু হয়েছিল, ঠিক এই কামরায়। সবাই ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু আসলে আমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল রেল লাইনে। আমি ন্যায় বিচার পাইনি, তাই এই ট্রেনে আটকে গিয়েছি। যতদিন না কেউ আমার সত্যিটা জানতে পারছে ততদিন আমি এখানে আটকেই থাকব। এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, তাহলে আমি কি করতে পারি? মীরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো। আমার শেষ চিঠিটা খুঁজে দে, তোর সিটের নিচে আছে। এই বলে তিনি মিলিয়ে গেলেন কুয়াশার মতো। আমি তাড়াতাড়ি নিজের সিটে ফিরে এলাম। নিচে হাত ঢুকিয়ে দেখি একটা পুরনো খাম পড়ে আছে, ধুলো আর মূর্ছে ধরা। তার ওপরে লেখা, রাহুলের জন্য। আর এই লেখা দেখে আমি চমকে উঠলাম। চিঠি খুলে দেখি ভেতরে এক পাতা কাগজে লেখা, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে আবার ফিরবে। আমি ওকে চিনতে পারবো, আমি ওকে নিয়ে যাব। এই লেখা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে পড়ল কলেজে পড়ার সময় এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, নাম মীরা। পুরুলিয়ার এক দুর্ঘটনায় সে মারা যায়। আমি কখনো ভাবিনি এই মীরাই সে। ট্রেন তখন থেমেছে এক অজানা স্টেশনে। জানলার বাইরে বোর্ডে লেখা, নরপাহাড় জংশন। এই নামের কোনো স্টেশন নেই, আমি জানি। হঠাৎ দেখি কামরার দরজা নিজে থেকেই খুলে গেল। কুয়াশার মধ্যে সেই মীরা দাঁড়িয়ে রয়েছে, চোখে এক অদ্ভুত দৃষ্টি। তিনি হাত বাড়িয়ে বললেন, চল রাহুল, এবার বাড়ি ফিরি। আমি তাড়াতাড়ি করে পেছনে সরে এলাম, কিন্তু শরীর নড়ছে না। চারিদিক ঠান্ডা হয়ে গেল, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। তিনি এগিয়ে এসে আমার কানে ফিসফিস করে বললেন, তুই আমাকে ভুলে গেছিস রাহুল? এখন আমি তোকে ভুলতে দেব না। আর তারপরে সবটা অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে লোকজন ট্রেনে আমাকে অচেতন অবস্থায় পেল। স্টেশন ছিল পুরুলিয়া। ডাক্তার বলল, সম্ভবত ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলাম আমি, তাই অল্প চোট পেয়েছি। কিন্তু আমি জানি আমি পড়ে যাইনি, কেউ আমাকে টেনেছিল। আর চিঠিটা, সেটাও হারিয়ে গিয়েছে, কেউ খুঁজে পেল না। এরপর 1 বছর কেটে গিয়েছে, আমি আর ট্রেনে চড়ি না। কিন্তু মাঝরাতে যখন জানলার বাইরে ট্রেনের সিটি বাজে, মনে হয় সেই মীরা এখনও ডাকছে আমাকে, রাহুল চল এবার সত্যিটা সবাইকে জানাই। আর তখনই জানলার কাছে জমে ওঠে কুয়াশা, তাতে আবার সেই নামটা ভেসে ওঠে, রাহুল। এরপর আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ট্রেনের শব্দটা শুনতে পাই। সেই শব্দের সঙ্গে যেন মিশে যায় এক কণ্ঠস্বর, রাহুল সত্যিটা জান। গত 1 বছরে আমি সেই স্বপ্নে বারবার ফিরেছি। প্রতিবারই দেখি ট্রেন নরপাহাড় স্টেশনে থেমে আছে, আর মীরা দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে। তার চোখে রয়েছে অভিমান, আর ঠোঁটে রয়েছে এক রহস্য। অবশেষে ঠিক করলাম, পালিয়ে বাঁচা নয়, আমাকে ফিরতেই হবে সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল। সেদিন সন্ধ্যায় পুরুলিয়ার দিকে যাওয়া লোকাল ট্রেন ধরলাম। রাত বাড়ছে, ট্রেনের কামরায় মাত্র 5-6 জন লোক। আমার ব্যাগে আছে টর্চ, একখানা পুরনো নোটবুক আর সেই জায়গার মানচিত্র
যেখানে মীরার দেহটা পাওয়া গিয়েছিল। এরপর ট্রেনটা যখন চক্রধর ঘাট পার হলো তখন চারপাশে একদম অন্ধকার। আমি জানলার পাশে বসে বাইরে তাকিয়ে ভাবছিলাম, যদি সত্যিই মীরা আমাকে কিছু বলতে চায় তবে আজই সে জানাবে। হঠাৎ পাশের বুড়ো লোকটা বলল, বাবু, পুরুলিয়ার পথে সাবধানে যেও, ওই দিকটায় নাকি মাঝরাতে ট্রেন থেমে যায় নিজে থেকেই, তারপর কেউই খুঁজে পায় না। আমি হেসে বললাম, আপনি বিশ্বাস করেন এসব? লোকটা শুধু একবার তাকালো, তার চোখে যেন একটা কুয়াশা রয়েছে। যে একবার ওই ট্রেনে ওঠে সে বিশ্বাস করতেই শেখে। রাত তখন ঠিক 12:14। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। জানলার বাইরে দেখা গেল সেই নাম হলো নরপাহাড় জংশন। আমার বুক ধক করে উঠল। আমি জানি এই স্টেশন মানচিত্রে নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ট্রেনের কামরার আলো নিভে গিয়েছে। আমি টর্চ জেলে দরজার দিকে গেলাম। বাতাসে একটা পচা গন্ধ, যেন বহুদিনের পুরনো লাশের গন্ধ। হঠাৎ শুনলাম প্ল্যাটফর্মের দিক থেকে কারো হাঁটার শব্দ ভেসে আসছে। আলোর রশ্মিতে দেখা গেল সাদা শাড়ি, খোলা চুল আর ভেসে আসা এক ছায়া। মীরা। আমার মুখ থেকে নিঃশব্দে বেরিয়ে এলো নামটা। সে থেমে গেল, ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটোতে সেই একই দহন, লাল, তীক্ষ্ণ, অথচ ভীষণ বেদনাময়। তুই ফিরেছিস রাহুল? তার গলা শান্ত, কিন্তু ভিতরে একরাশ আগুন। তুই তো আমায় ভালোবাসতিস, তাই না? তাহলে আমাকে রেল লাইনে ঠেলে দিলি কেন? আমি হতবাক। কি? আমি? না, আমি তো কিছু করিনি। সে হাসল, ঠোঁটের কোণে হিম জমে গেল। ওরা সবাই তাই বলে, কিন্তু তুই ছিলি সেদিন আমার পাশে। আমি চোখ বন্ধ করলাম। মাথায় কুয়াশা ঘনিয়ে এলো। স্মৃতি ফিরে আসতে লাগলো টুকরো টুকরো করে। 3 বছর আগের কথা, কলেজের শেষ বর্ষ। আমি আর মীরা তখন সদ্য প্রেমে পড়েছিলাম, কিন্তু মীরার এক সিনিয়র রোহন ওকে পছন্দ করত। সে হুমকি দিয়েছিল, যদি রাহুলের সঙ্গে সম্পর্ক রাখিস তাহলে কিন্তু খারাপ হবে। এক রাতে আমরা দুজনে ট্রেনে করে পুরুলিয়ার দিকে যাচ্ছিলাম। মীরা বলেছিল, চলো পালিয়ে যাই। আমিও রাজি হয়েছিলাম, কিন্তু ট্রেনের কামরায় রোহন হঠাৎ হাজির হয়েছিল, মাতাল ও ক্রুদ্ধ অবস্থায়। বাকবিতণ্ডার মধ্যে ধাক্কাধাক্কি, আর তারপরেই একটা চিৎকার। মীরা পড়ে গিয়েছিল। রোহন পালিয়ে যায়, আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সেই ঘটনার পর আমাকে সবাই সন্দেহ করেছিল। পুলিশ কিছু প্রমাণ পায়নি, আর রোহনও উধাও। আমি তখন শহর ছেড়ে চলে যাই সেই অপরাধ বোধ নিয়ে। মীরা আবার বলল, তুই যদি সত্যিই নির্দোষ হোস তবে প্রমাণ কর, রোহনকে খুঁজে বের কর, ও এখানেই আছে। আমার টর্চের আলো ফেলে দেখলাম স্টেশনের শেষ মাথায় একটা ভাঙা টিনের ঘর। ভিতরে পা রাখতেই হালকা আলো মোমবাতির মতো করে জ্বলছে, আর মাঝখানে বসে আছে একজন মুখে দাড়ি এবং চোখে শূন্যতা নিয়ে। রোহন। সে ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে এখন আতঙ্ক। তুই রাহুল? না, এটা হতে পারে না। তুই তো বেঁচে গেছিস। আমি বললাম, তুই ওকে মেরেছিলি তাই না? সে কাঁপতে লাগলো। বলল, আমি চাইনি, আমি শুধু তোদেরকে আলাদা করতে চেয়েছিলাম। কিন্তু মীরা নিজেই পড়ে গেল। ঠিক তখনই পেছন থেকে আমার কানে আসলো একটা ঠান্ডা ফিসফিসানি। মিথ্যে বলছিস। রোহন ঘুরে তাকাতেই দেখলো দরজার ফাঁকে মীরা দাঁড়িয়ে রয়েছে। তার চুলগুলো বাতাসে উড়ছে, চোখে লাল আগুন, মুখে এক বিকৃত হাসি। তুই আমাকে ঠেলে ফেলেছিলিস, এখন তুই নামবি আমার সঙ্গে। রোহন পেছনে সরে গেল, হোঁচট খেয়ে পড়ে গেল টিনের দরজার পাশে। মোমবাতির আলো নিভে গেল, আর পরক্ষণেই ঘর ভরে গেল এক বিকট চিৎকারে। আমি টর্চ ফেললাম, আর তারপরেই ভয়ানকভাবে তীব্র গতিতে বাইরে ছুটতে লাগলাম। কুয়াশার মধ্যে শুধু এক ঝলক দেখলাম রোহনের ছায়া মীরার সঙ্গে মিলিয়ে যাচ্ছে ধোয়ার মতো, আর তারপরেই চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল।
ভোরের দিকে আমি আবার ট্রেনে উঠে বসলাম। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। জানালার বাইরে তখন সূর্য উঠেছে, আলো ঢুকছে কামরায়। আমি দেখলাম সামনের সিটে কেউ বসে আছে, সাদা শাড়ি, মুখে শান্ত হাসি। মীরা, সে ধীরে বলল, ধন্যবাদ রাহুল, এখন আমি মুক্ত। আমার আত্মা এইবার শান্তি পাবে। আমি চোখ মুছে তাকালাম, সিট খালি, শুধু জানলার কাছে জমে থাকা কুয়াশায় লেখা বিদায়। ট্রেনটা এবার শহরের দিকে এগোচ্ছে। বাইরের আলো ঝলমল করছে, আর ট্রেনের ছন্দ যেন বদলে গিয়েছে। আর ভয় নয়, এখন এক অদ্ভুত হাসি আর অদ্ভুত এক সুন্দর শান্তি। এতক্ষণ আপনারা শুনছিলেন ভুতুরে ট্রেনে এক রাত। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন।